হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও ফানি এবং রোমান্টিক চাইনিজ ড্রামা সিরিজ নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই ড্রামার মেন ফিমেল লিড সিকে দেখা যায়, যে সিকিউরিটি ডিপার্টমেন্টে আছে। তার ট্রেনিংয়ের সময় থেকে ডিপার্টমেন্টের কাজ অবধি সমস্তটা দেখানো হয়, যেখানে প্রতিবার তার বাকিদের থেকে গ্রেড কম আসে, যদিও সে খুবই দক্ষ অফিসার ছিল। অন্যদিকে ড্রামার মেন লিড হোজোইকে দেখা যায়। সে যেই জানতে পারে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন সে তাকে বাঁচাতে চলে যায়। সাথে তার বন্ধুও ছিল। আর আমরা জানতে পারি হোজোই রেস্কিউ টিমে কাজ করে। তারা পাহাড়ের খাদ থেকে দুজনকে বাঁচিয়ে নেয়। তখন টিম লিডার এসে তার উপরে একটু রাগ দেখায় যে তুমি এত বড় রিস্ক একা কি করে নিলে, টিমকে ইনফর্ম করনি কেন, কিছু হয়ে গেলে কি হতো। কিন্তু হোজোই ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি হ্যান্ডেল করে। পরের সিনে আমরা দেখি সি তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে এসেছে। এদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো চলছে না, কারণ সি তাকে একদমই টাইম দেয় না। বয়ফ্রেন্ড তাকে বিয়ের কথা বললে সি সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলে দেয়। কিন্তু তখন তার কাছে কল আসে যে তোমার বাবা অনেক করে ড্রিঙ্ক করে এখানে ভাঙচুর করছে। এটা শুনে সি বয়ফ্রেন্ডকে এক্সকিউজ করে বাবার কাছে চলে যায়। এতে বয়ফ্রেন্ড বিরক্ত হয়। এরপর সিএ তার বাবাকে বাড়িতে নিয়ে আনে। আর বোঝা যায় এদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। আর বাবা অনেক জায়গায় লোন নিয়ে রেখেছে, যা সে এখনো শোধ করতে পারেনি। সিএ বাবাকে বকে যে এমনিতেই আগের টাকা শোধ করা হয়নি, অথচ আপনার ভাঙচুর করাতে আমাকে আরও টাকা দিতে হলো। বাবা বলে ঠিক আছে, আমি আর এরকম কখনো করব না। সিএ লাইফ এখন খারাপ চলছে। কোনো মিশন এলে তার বস তাকে মিশনে কোনো দায়িত্বই দেয় না, শুধুমাত্র তার লো গ্রেডের জন্য। তবে হঠাৎ করে একদিন তার বস তাকে একটি মিশন দেয়। এতে সে খুবই খুশি হয়ে যায়, কিন্তু সে জানতে পারে এটা একটা লেটার পৌঁছানোর কাজ। এতে সে রেগে যায় যে এটা তো আমার কাজ নয়। কিন্তু বস উল্টে তাকেই কথা শোনাতে লাগে যে তোমার যা গ্রেড তাতে এই কাজটা যে তুমি পেয়েছো এটাই তোমার ভাগ্য। তাছাড়া নেক্সট ইয়ারে যদি এরকমই গ্রেড থাকে তাহলে তোমাকে ফায়ার করে দেওয়া হবে। তাই সে লেটারটা দিতে একটি কোম্পানিতে আসে, যেখানে তার নজর পড়ে একটি সাসপিসিয়াস ব্যক্তির ওপরে। তবে সি খুব একটা গুরুত্ব না দিয়ে বসের কাছে লেটার পাঠাতে চলে যায়। আর যখন সে ফিরে আসছিল তখন ওই লোকটিকে দেখে অবাক হয় যে এ নিজের ড্রেস চেঞ্জ করলো কেন। তবুও সে ইগনোর করে চলে যাচ্ছিল। তো ভিতরে বস যে ফোনে হোজোয়ের সাথে কথা বলছিল, কারণ এই বস আসলে হোজোয়ের বাবা। তখন ওই লোকটি তার উপর অ্যাটাক করতে লাগে। ফোনে হোজোই খুবই চিন্তায় পড়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে ওখানে যেতে লাগে। সবাইকে দেখে লোকটি বলে কোটি টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার না করলে সে একে মেরে দিবে। এতে অ্যাসিস্ট্যান্ট এটাই করতে যাচ্ছিল, তো সিএ এসে তাকে আটকায় আর তাকে বলে আমি সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে এসেছি আর আমি এনাকে বাঁচাতে পারবো। আর তখনই হোজোই দৌড়াতে দৌড়াতে অফিসে পৌঁছায়। যে বাবার কাছে যেতে যাচ্ছিল কি সি তাকে থামায়, বাট সে থামতে চাইছিল না। সি তাকে ধরে উল্টিয়ে দেয় যাতে হোজোই তার প্ল্যানিংয়ে বাধা সৃষ্টি না করতে পারে। তারপর সে অ্যাসিস্ট্যান্ট হয়ে ভেতরে গিয়ে বলে বস হার্টের পেশেন্ট, ওনাকে টাইম মতন মেডিসিন নিতে হয়, তাই আমাকে আসতে হলো। এতে লোকটি তাকে ছেড়ে দেয়। তো সি ওষুধ দেওয়ার বাহানায় গিয়ে লোকটির উপরে অ্যাটাক করে দেয় আর বাবাকে দূরে করে। তখন গার্ড এসে লোকটিকে ধরে নেয় আর সি কিছু না বলেই ওখান থেকে চলে যায়। কিন্তু এই চক্করে তার সেকেন্ড লেটার ডেলিভার করতে লেট হয়ে গেছে। এর জন্য বস তাকে খুবই বকা দেয় যে তুমি এই কাজটুকু ঠিক করে করতে পারলে না, এবং শাস্তি হিসেবে 1 মাসের জন্য সাসপেন্ড করে দেয়। এদিকে হোজোয়ের বাবা একটু অসুস্থ হয়ে যায়, তাই তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এখানে জানা যায় বাবার এত বড় বিজনেস থাকা সত্ত্বেও হোজোই বাবার বিজনেসে হেল্প করে না। তাই বাবা তাকে বকতে লাগে যে আমার পর তো সবকিছু তোমারই হবে, এখন থেকে তোমার কোম্পানিতে গুরুত্ব দেওয়া উচিত। বাবার একটু একটু ইমোশনাল অ্যাক্টিং করাতে হোজোই রাজি হয়ে যায়। এদিকে সির ফোনে বয়ফ্রেন্ডের মেসেজ আসে যে আমি কখন থেকে হোটেলে তোমার জন্য ওয়েট করছি, তুমি এখনো এলে না কেন, এবং মাই লাভ বলে অন্য মেয়ের নাম লিখেছিল। মানে সে কাউকে মেসেজ করতে গিয়ে ভুলবশত সির কাছে চলে এসেছে। এতে সে শকড হয়ে যায় এবং ওই হোটেলে চলে যায়। তো এদিকে হোজোয়ের গার্লফ্রেন্ড ছিল যে তার সাথে ব্রেকআপ করে নেয় এবং তাকে নিজের বিয়ের কার্ড দেয়। মানে মেয়েটি অন্য ছেলেকে বিয়ে করতে যাচ্ছে। সে চলে যায়। তো হোজোই শকড হয়ে দাঁড়িয়ে থাকে যে এটা কি হলো।
ও আমাকে ডাম্প করে দিল। এদিকে সির বয়ফ্রেন্ড এতক্ষণে নোটিস করে যে ওই মেসেজটা তার নিউ গার্লফ্রেন্ড নয়, বরং ভুলবশত সির কাছে চলে গেছে। আর তখনই সি রুমের বাইরে কলিং বেল বাজায়। ভেতরে তার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দরজা খুলতে আটকাচ্ছিল। গার্লফ্রেন্ড রেগে গিয়ে বলে যে তুমি এখনো ওর সাথে ব্রেকআপ করোনি। সে বলে আমি ব্রেকআপ করতে চাই, কিন্তু সি ক্যারেটে চ্যাম্পিয়ন, যদি আমাকে ও মারে ওই ভয়ে সে করেনি। এদিকে সি দরজা ভেঙে ভেতরে আসে, বাট তার বয়ফ্রেন্ড তার ভয়ে জানলা দিয়ে নিচে ঝুলছিল। তারপর হনুমানের মতন লাফ মেরে পালাতে লাগে। তো সিও ওপর থেকে ঝাঁপ দেয়, তাও আমাদের হিরোর গাড়ির ওপরে। মানে হোজোইও এই দিক দিয়ে যাচ্ছিল। সে সিকে দেখে তার পেছনে দৌড়াতে লাগে। এতে করে সামনে সির এক্স দৌড়াচ্ছিল, তো পিছনে তার ফিউচার বয়ফ্রেন্ড দৌড়াচ্ছিল। সিনটা ভীষণ হাস্যকর ছিল। হোজোই সিকে থামাতে এলে সে আবারও তাকে ধরে উল্টিয়ে দেয়। তারপর তার বয়ফ্রেন্ডকে ঝোপের ভেতরে ধরে খুব মারে। হোজোই এদের ভিডিও বানাচ্ছিল। সি বলে আমাকে ধোকা দিয়ে আর তোমার সাহস কি করে হলো। তারপর হোজোইকে নোটিস করে তার ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিয়ে বলে তোমার গাড়ির ক্ষতিপূরণ আমি দিয়ে দিব। হোজোই বলে তুমি কি সরি বলতে জানো না? তো সে চিল্লিয়ে বলে না জানি না। এতে বাকি দুজন ছেলে তো ভয় পেয়ে যায়। এই সুযোগে এক্স মানেই কেটে পড়ে। আর হোজোই বলে ওকে নো প্রবলেম বলে তার নিজের ভাঙা কোমর নিয়ে ওখান থেকে কেটে পড়ে। পরে সি তার এক্সের বাড়িতে আসে। তো তার এক্সের ঘরে নতুন গার্লফ্রেন্ডও ছিল। এক্স ভয়ে ভয়ে এসে বলে সে তার জিনিসপত্র বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। সি নিজের গোল্ড মেডেল নিতে এসেছিল। এতে সে তাকে সেটাও দিয়ে দেয়। সি যেই বুঝতে পারে যে ভিতরে তার গার্লফ্রেন্ডও আছে, তখন সে দরজায় তালা দিয়ে চাবি নিয়ে চলে যায়। তারপর সেটা জলে ফেলে মনটাকে শান্তি করে ওখান থেকে চলে যায়। পরের দিন হোজোই সিকে ফোন করে ডাকে তার গাড়ির ক্ষতিপূরণ নিতে। বাট সির কাছে টাকা না থাকায় সে বলে সামনের মাসে স্যালারি পেয়ে তার টাকা দিয়ে দিবে। হোজোই বলে তুমি এমনভাবে নম্বরটা দিয়েছিলে যেন মনে হচ্ছিল তুমি টাকা এক্ষুনি দিয়ে দিবে। বাট সি ফুল অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে যায়। হোজোই বলে বুঝতে পারছি না টাকা ও আমাকে দিত নাকি আমি ওকে দিতাম। বাপরে কি অ্যাটিটিউড। এরপর হোজোই যাচ্ছিল, তো একটি লোক ইচ্ছে করে তার গাড়ির আগে গাড়ি নিয়ে আনে। এতে তার গাড়িতে ধাক্কা লাগে এবং হোজোইয়ের সাথে ঝামেলা করতে লাগে। আর হোজোইও যেহেতু রংচটা ছেলে ছিল, তাই সেও তার সাথে লড়াই করতে লাগে। কিন্তু সে ভালো করে মারপিট না করতে জানায়, সে শুধু মারই খাচ্ছিল। তখন সি এসে গুন্ডাটির হাত এমন করে মুচকায় যে সে ভয় পেয়ে যায় যে এটা আবার কোথা থেকে এলো। তবুও সে হোজোইকে চ্যালেঞ্জ করে যে হয় তুমি আমার গাড়ির টাকা দিবে, আর না হলে কাল আমার সাথে ফাইট করতে আসবে। হোজোই তখন কুল মাইন্ডে ফাইটের চ্যালেঞ্জ একসেপ্ট করে নেয়। এখন সি তাকে বাঁচিয়েছে, তাই বলে তোমাকে টাকা দিতে হবে না, তুমি আমাকে বাঁচিয়েছ, তাই এর হিসাব বরাবর হয়ে গেল। আজকের পর থেকে আমরা দুজন একে অপরের মুখোমুখি হব না। সিও ওকে বলে ওখান থেকে চলে যায়। এদিকে হোজোইয়ের বাবা যেই ফাইটের ব্যাপারে জানতে পারে, তখন সে অ্যাসিস্ট্যান্টকে বলে ওই গুন্ডাটির কাছে টাকা পাঠিয়ে দিতে, যাতে সে তার ছেলের সাথে ফাইট করতে না আসে। পরের দিন হোজোই ফাইট করার জন্য লোকেশনে পৌঁছিয়ে গেছিল, কিন্তু ওই গুন্ডাটা আসেইনি, বরং বাবা তার জন্য দুটি বডিগার্ড পাঠিয়ে দিয়েছিল। এখানে সিও এসেছিল হোজোইকে প্রোটেক্ট করতে। আর গুন্ডাকে দেখে ভাবে এ হয়তো হোজোইয়ের ক্ষতি করতে এসেছে, তাই তাকে ধরে মারতে লাগে। তাদের শব্দ শুনে হোজোই এসে সিকে দেখে বলে তুমি আবার চলে এলে? তো গার্ড তাকে বলে আপনাকে প্রোটেক্ট করতে আপনার বাবা আমাদের পাঠিয়েছে, আর সি এসেছে যাতে হোজোই ওই গুন্ডার হাতে মার না খায়। হোজোই তাকে বকাবকি করে তাকে ওখান থেকে ভাগিয়ে দিচ্ছিল। তো সিও বলে যদি তুমি আমাকে আর কখনোই ডাকো আমি তবুও আসবো না বলে চলে যাই। এদিকে ওই গুন্ডাটি টাকা নিয়েও শান্তিতে থাকে না। সে অ্যাসিস্ট্যান্টকে ফলো করে আরও টাকা চায়। এমনকি সে হোজোইয়ের বাড়িতে ঢুকেও ওয়ার্নিং করার কথা লিখে যায়। এতে বাবা চিন্তায় পড়ে যায় যে তার ছেলে কোন কোন লোকের সাথে শত্রুতা বানিয়ে রেখেছে, কারণ বাড়িতে ঢোকা লোকটি আলাদা আর মারপিট করা লোকটি আলাদা ছিল। এতে ছেলের জীবনের ঝুঁকি দেখে তার জন্য বডিগার্ড রাখার ডিসাইড করে। প্রথমেই তার সিয়ের কথা মনে পড়ে যায়, কারণ সে একজন ম্যাচিউর এবং দক্ষ ছিল যে তার ছেলেকে শুধরাতেও পারবে। পরের দিনই বাবা সির অফিসে চলে আসে আর সিকে বডিগার্ডের জন্য হায়ার করে। সি যেই হোজোইয়ের ছবি দেখে তো হেসে ফেলে। তারপর ভাবে ঘুরে পড়ে এ আমার সামনেই আসছে। তবে সে খুশি হয় যে ফাইনালি সে কোনো মিশন পেয়ে গেল। পরের দিন সে রেডি হয়ে হোজোইয়ের অফিসে চলে আসে। তাকে দেখে হোজোই শকড হয় যে তুমি এখানে কি করছো। আসলে সিকে তার অ্যাসিস্ট্যান্টও বানানো হয়েছে। এতে হোজোই সঙ্গে সঙ্গে বাবার কাছে যাচ্ছিল, তো সিও তার পিছনে যায়। এমনকি তার বলাতেও সে থামে না।
হোজই বাবার কাছে এসে চিল্লাতে লাগে যে আপনাকে আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার পারমিশন কে দিয়েছে। বাবা উল্টে তাকেই বকে দেয় যে তুমি এত লোকের সাথে শত্রুতা বানিয়ে রেখেছো যে আমাকে এটা করতেই হলো। আর এ শুধুমাত্র তোমার অ্যাসিস্ট্যান্টই নয়, বরং তোমার বডিগার্ডও। ও সবসময় তোমার সাথে থেকে তোমাকে প্রোটেক্ট করবে। এতে হোজই সেখানে তো কিছু বলে না, কিন্তু বাইরে এসে নিজেই সিকে ভাগানোর চেষ্টা করে। সে তাকে টাকারও লোভ দেখায়, বাট সি এত কষ্ট করে কাজটা পেয়েছে যে সে ওটা হারাতে চায় না। এতে হোজই তাকে খুব করে বিরক্ত করে যাতে সে নিজেই কাজ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু সিও কম নয়, সে শান্ত মেজাজে সব কাজগুলো করে দেয়। এতে হোজই ক্লান্ত হয়ে বসে যায়। রাস্তায় যাওয়ার সময় আবার একটি ছেলে তাদের গাড়ির সামনে আসে। হোজই তার সাথে ফাইট করতে লাগে, তো সি ফুল স্টাইল মেরে ছেলেটিকে আটকায়। তারপর হোজইকে বলে তুমি তোমার বন্ধুদের কাছে সরি করে নিও। হোজই শক খায় যে কোন বন্ধু, কেমন বন্ধু। তো জানা যায় ওই ছেলেটাকে হোজই পাঠিয়েছিল সিন ক্রিয়েট করার জন্য। কিছুক্ষণ পর হোজই বলে গাড়িটা এখানে থামাও, আমি ওয়াশরুম যাব। বাট সি বদলা নেওয়ার জন্য গাড়ি থামায় না, আর বলে যা করার বাড়িতে গিয়ে করবে, 5 মিনিটের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব। বাড়ি এসে বেচারার অবস্থা খারাপ হয়ে যায়। সি তাকে প্রোটেক্ট করতে তার বাড়িতেই শিফট হয়ে যায়। বাড়িতে হোজইয়ের কেয়ারটেকার ছিল যে তাকে ছোট থেকে মানুষ করেছে। সে তার মায়ের মতনই হয়। সি এসেই পুরো বাড়িটা সার্চ করে আর প্রতিটা জিনিসপত্র চেক করে যে কেউ কোনো ক্যামেরা, রেকর্ডার বা চিপ বাড়িতে লুকিয়ে রেখেছে কিনা। যেই হোজই তাকে দেখতে পায় তখনই সে দৌড়ে চলে আসে যে তুমি আমার বাড়িতে কি করছো, যাও বাইরে গেটে গিয়ে দাঁড়িয়ে থাকো। আন্টি তাকে বকা দিয়ে চুপ করিয়ে দেয় যে কারোর সাথে এইভাবে কথা বলে। সে বাড়িতে ক্যামেরা লাগাতে চায় যাতে তার প্রোটেক্ট করতে পারে। হোজই না করে দেয় যে আমার বাড়িতে কোনো ক্যামেরা লাগানো হবে না। বাট তার কথা কেই বা শুনে। সি অলরেডি ক্যামেরা লাগানোর লোক আনিয়ে নিয়েছিল, আর আন্টিও সির সাথে সাথ দিচ্ছিল। এতে হোজই তার সাথে ঝামেলা করতে লাগে। আন্টি বলে আমি 3 অবধি গুনছি, যদি তুমি না আসো তাহলে ভালো হবে না। এতে হোজই বাচ্চাদের মতন বকবক বকবক করতে করতে চলে যায়। পুরো বাড়িতে ক্যামেরা লাগানো হলে হোজই ঘরের সামনের ক্যামেরাটিতে নিজের মোজা লাগিয়ে দেয়, আর তার কাজ দেখে সিও হেসে ফেলে। রাতে সি আন্টির সাথে কথা বলে, তো জানতে পারে হোজইয়ের মা ছোটবেলাতেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখনই সির মা ভিডিও কলে কল করে, তো সি তার বাবাকেও কলে কানেক্ট করে নেয় যাতে দুজনকেই একসাথে ব্রেকআপের নিউজ দিতে পারে। মা বাবার মধ্যে বন্ডিং ভালো ছিল না, তাই তারা আলাদা থাকে। এবং এখানে সির ব্রেকআপের ব্যাপারে কথা বলতে বলতে বাবা মা নিজেদের ব্যাপারেই ঝামেলা করতে লাগে। তখন সে ক্যামেরা দ্বারা দেখতে পায় হোজই কোথাও যাচ্ছে, তাই সে সঙ্গে সঙ্গেই চলে আসে তার সাথে যেতে। হোজই তাকে মানা করে যে রাতে তুমি আরামসে ঘরের মধ্যে রেস্ট করো, বাট সি তার অনেকবার বারণ করার পরেও তার সাথেই চলে যায়। হোজই তার বন্ধুর কাছে আসে যেখানে কার রেসিং এর কম্পিটিশন হচ্ছিল। বন্ধুরা সি কে কার রেসিং এ অংশ নিতে বললে সে রাজি হয়ে যায়, বাট হোজই বাহানা করতে লাগে কারণ তার মনে হয় সে কার চালাতে জানে না, এবং তার সাথে গাড়িতে বসে যায় আর তাকে শেখাতে লাগে যে কিভাবে কার চালাতে হয়। বাট সি যেই গাড়ি চালায় তো তার স্কিল দেখে সবাই তো অবাক হয় যে এ তো সত্যিই প্রফেশনাল। আর সবচেয়ে বেশি সারপ্রাইজ তো হয় হোজই, সে তাকে দেখতেই থাকে, এমনকি ইমপ্রেসও হয়ে যায়। পরের দিন হোজইয়ের গার্লফ্রেন্ডের বিয়ে, তাই সে সাথে বন্ধুকে নিয়ে আর বডিগার্ডকে নিয়ে ওখানে চলে আসে শুভেচ্ছা দিতে নয়, বরং সিন ক্রিয়েট করতে। সি এটা বুঝতে পারে আর তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বিয়ে শেষ হতেই হোজই মাইক নিয়ে স্টেজে চলে আসে এবং কন্টিনিউ তার এক্স গার্লফ্রেন্ডের বদনাম করতে শুরু করে। আর লাস্টে বলে বিয়ে হচ্ছে ওর, কিন্তু খুশি হচ্ছি আমি যে ফাইনালি এই চুড়েল মেয়েটি আমার পেছন ছাড়লো আর এই বোকা ছেলেটার গলায় ঝুলে গেল। এগুলো শুনে সবাই তো তাকে মারতে আসে, তো সি তাকে বাঁচিয়ে ওখান থেকে পালাতে লাগে। এইগুলো করে হোজই খুবই খুশি হচ্ছিল। এদিকে সির এক্স সবার সামনে সির ব্যাপারে মিথ্যা কথা বলে যে সি তাকে ধোকা দিয়েছে, সে নিজে যেগুলো করেছে সেগুলো সির উপরে চাপায়। এদিকে হোজই জিমে ছিল যেখানে সি ছিল। তখন তার বন্ধু ইয়ান তাকে কল করে হোজইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তোমার নতুন বস কেমন, তোমাকে বিরক্ত করে না তো? তো সি হোজইয়ের বদনাম করতে লাগে। হোজইয়ের নজরে ছিল তার দিকে, তাই বলে তুমি কি আমার বদনাম করছো? তো সে ডাইরেক্ট হ্যাঁ বলে দেয়। হোজই শকড হয়ে গিয়ে বলে এতটাও সৎ হওয়া উচিত না। সে চেঞ্জিং রুমে যেতে লাগে, তো সিও তার পেছনে যেতে লাগে। এতে হোজই কিছু বলতে যাবে কি সে নিজেই বলে দেয় আমি ভেতরে যাচ্ছি না।
তবে যেতেও পারি যদি তোমার কোনো বিপদ আসে তবে। এতে হোজই স্মাইল করে চলে যায়। এদিকে হোজই তার বন্ধুর অফিসে আসে তাকে খাবার দিতে। তখন সির বন্ধুও চলে আসে যাতে সে বসকে বারণ করতে পারে সিকে বিরক্ত না করতে, কিন্তু সে কেবিনে হোজইয়ের বদলে তার বন্ধুকে দেখে বস মনে করে। এতে সেও তার কনফিউশন দূর করে না। সির বন্ধু বলে সি কেমন মেয়ে? সে বলে খুবই ভালো মেয়ে, সবসময় আমাকে প্রোটেক্ট করতে থাকে। আমি তো ওকে লাইফ টাইমের জন্য বডিগার্ড রাখতে চাই। সির বন্ধু ভাবে এটা তো খুবই ভালো ব্যাপার। সে যাচ্ছিল কি হোজই আর সি ওখানে চলে আসে আর বন্ধুর সাথে হোজইয়ের পরিচয় করায়। বন্ধু শকড হয়ে যায় যে এ যদি বস হয় তাহলে এই ছেলেটা কি নাটক করছিল। বন্ধু সিকিউরিটি ডিপার্টমেন্টের ক্যারেটে টিচার, তাই সে রিভিউ নিতে এসেছে আর বলে তোমার বন্ধু বলছিল সি তোমার খুবই কেয়ার করে, তুমি ওকে লাইফ টাইমের জন্য বডিগার্ড রাখতে চাও। হোজই নিজের বন্ধুকে বলে তুমি কি আমাকে মারতে চাও? তারপর সে শুরু করে সির বদনাম যে ও আমার একটাও কথা শোনে না, যেখানে ওর বসের কথা শোনা উচিত। ও সবসময় আমার পেছন পেছন ঘুরে বেড়ায়। সে বলে এটা তো ভালো কথা যে সি ওর কাজ ঠিকঠাকভাবে করছে। এতে বেচারার মুখ বন্ধ হয়ে যায়। রাতে হোজই সারা রাত জেগে অফিসের মিটিংয়ের প্রজেক্ট তৈরি করে, কিন্তু অফিসে এলে সবাই শকড হয় কারণ কেউ তার অ্যাকাউন্ট হ্যাক করে সবাইকে উল্টাপাল্টা মেসেজ পাঠিয়েছে যে আমার কোম্পানিতে কোনো ইন্টারেস্ট নেই। এটা দেখে হোজইয়ের মাথা খারাপ হয়ে যায়। তারপর সব এমপ্লয়ারদের তার ব্যাপারে গসিপ করতে শুনলে তাদের উপরে চিল্লায়। বাবা তাকে বলে তোমার সবাইকে বলে দেওয়া উচিত যে এগুলো তুমি করনি। বাট হোজই বলে সে যেই প্রেজেন্টেশন বানিয়েছে তা দেখালে সবাই বুঝতে পারবে সে কতটা সিরিয়াস। কিন্তু মিটিংয়ে দেখা যায় তার ল্যাপটপ যেহেতু হ্যাক হয়ে গেছিল তাই প্রেজেন্টেশনের জায়গায় উল্টাপাল্টা ফটো চলে আসে। এতে বাকিদের সাথে সাথে বাবাও বিরক্ত হয়। সে হোজইকে বকতে লাগে কারণ হোজই এমনিতেই কোম্পানিতে আসতে চাইতো না, হয়তো এই জন্যই এসব করেছে। হোজই চিল্লাই যে আমি এগুলো করিনি, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। তখন সি এসে ক্যামেরার ফুটেজ দেখায় যে হোজই সারা রাত জেগে কাজ করেছে। এতে বাবা বিশ্বাস করে এবং ডিলটা পাওয়ার খুশিতে বাবা সবাইকে কাল পার্টি দেবে বলে। রাতে হোজই সি রুমে আসে এটা বলতে যে কাল পার্টিতে ভালো ড্রেস পরে যেতে, কিন্তু সি আগে থেকেই ফেস মাস্ক লাগিয়ে বসেছিল। সে তার আলমারি খুলতে যায় যে আমি তোমাকে সাজেস্ট করছি তোমার কালকে কি পরে যাওয়া উচিত, কিন্তু সি তাকে আলমারির কাছে আসতেই দেয় না। হোজই বলে তুমি কি ভেতরে কোনো বয়ফ্রেন্ড লুকিয়ে রেখেছো? সে বলে হ্যাঁ। হোজই যেতে যেতেই তার সাথে মজা করে চলে যায়। পরের দিন পার্টিতে হোজইয়ের শুধু নজর ছিল সির ওপরেই। সি বলে কি দেখছো? যদিও সে হোজইয়ের কথা মতন রেডি হয়ে এসেছিল এবং তাকে বেশ ভালোই লাগছিল, তবুও হোজই বলে তুমি পার্টিতে থাকা বাকি মেয়েদের মতন রেডি হয়ে আসোনি কেন? আমার ভালো লাগছে না যে এখানে কেউই তোমাকে নোটিস করছে না। সে বলে আমি এখানে কাউকে নোটিস করাতে আসিনি, তাছাড়া আমার কাজ তোমাকে প্রোটেক্ট করা। সে বলে ও তাই? তখন বাবার অ্যাসিস্ট্যান্ট এসে হোজইকে নিয়ে যায় বড় বড় বিজনেসম্যানদের সাথে পরিচয় করাতে। হোজইয়ের এইসবে একদমই ইন্টারেস্ট ছিল না। সে আগে থেকেই সিকে বলে রেখেছিল যে যদি আমি এরকম কোনো সিচুয়েশনে ফেসে যাই তাহলে আমাকে হেল্প করো। তাই সে তাকে কল করে, তো হোজই কলের বাহানায় ওখান থেকে কেটে পড়ে আর সিকে বাহবা দেয় যে তুমি খুব ভালো কাজ করেছো। এরপর সি নোটিস করে বাবার অ্যাসিস্ট্যান্টকে যে একটি মেয়েকে দেখছিল আর মেয়েটিও চোখের ইশারায় তার সাথে কথা বলছিল। মেয়েটি কোথাও গেলে অ্যাসিস্ট্যান্ট তার পিছনে যায়। সি এতে খুব একটা গুরুত্ব দেয় না কারণ তাদের এটা পার্সোনাল ম্যাটার হতে পারে। এরপর দেখা যায় এই মেয়েটি অ্যাসিস্ট্যান্টের গার্লফ্রেন্ড। অফিস রোম্যান্সে হোজইয়ের বাবা ব্যান করে রেখেছে, তাই এরা চুপি চুপি দেখা করেছে। এছাড়াও একটা বড় কারণ হলো হোজইয়ের বাবার সবচেয়ে বড় শত্রু তার অ্যাসিস্ট্যান্টটি, যে হোজইয়ের বাবার উপরে অ্যাটাক করিয়েছিল এবং হোজইয়ের উপরে বারে বারে অ্যাটাক করছে। সে এখানে বাবার উপরে রিভেঞ্জ নিতে এসেছে আর তাকে হেল্প করছে তার গার্লফ্রেন্ড। এদিকে পার্টিতে কোনো মা মেয়ে এসেছিল যাদের প্ল্যানিং হলো কোনো ধনী ছেলেকে খোঁজা যাতে তার মেয়ের সাথে তাকে সেটেল করাতে পারে। তখন তাদের নজর পড়ে হোজইয়ের উপরে, তাই তারা সিকে দেখে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। সি বলে দেয় যে আমি একে চিনি না। এতে তারা অন্য কারোর কাছ থেকে জেনে যায় যে এই হলো হোজই, এই কোম্পানির মালিক। এটা শুনেই এরা খুশি হয়ে যায় এবং মেয়েটিকে তার কাছে পাঠিয়ে দেয়। সি এগুলো দূর থেকে দেখছিল। মেয়েটি না দেখার বাহানায় হোজইয়ের কাছে গিয়ে বসে এবং এদিক ওদিকের কথা বলে আর তার সাথে বন্ধুত্ব করে নেয়, কিন্তু তাদের একসাথে দেখে সি জেলাস হতে লাগে। এদিকে ওই মেয়েটি হোজইয়ের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও নিয়ে নেয়
মেয়েটির নাম হলো ফ্যাং। তার মা সি কে হোজোয়ের সাথে দেখে মনে করে এটা হয়তো তার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু সে তাকে মিথ্যা কেন বলেছিল যে হোজোইকে সে চেনে না। অন্যদিকে আমরা জানতে পারি হোজোয়ের ওপরে যে অ্যাটাক করিয়েছিল সে বাবার অ্যাসিস্ট্যান্টের কাজিন হয়। সে অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে হোজোয়ের বাবার কাছ থেকে আরো টাকা নিতে। অ্যাসিস্ট্যান্ট বলে এখন এটা আর সম্ভব হবে না, কারণ ওর সাথে সবসময় একটা বডিগার্ড থাকে। কিন্তু তবুও লোকটি হোজোইকে ফলো করতে করতে শপিং মলে চলে আসে, যাকে সি নোটিস করে নেয়। লোকটি হোজোয়ের ফটো তুলতে চায় যাতে তার দ্বারা সে বাবাকে ব্ল্যাকমেল করতে পারে। সি হোজোইকে এই ব্যাপারে বলে, আর যাতে সে ফটো না তুলতে পারে তাই এদেরকে নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু হোজোই ছিলই তো রংচটা। সে এসে লোকটির সাথে ঝামেলা করতে লাগে, আর লোকটি কন্টিনিউ তার আরো বেশি বেশি করে ফটো তুলতে লাগে। এরা এখানে সিনক্রেট করতে চায় না, তাই তাকে ওয়ার্নিং করে ওখান থেকে চলে যায়। এরপর লোকটি অ্যাসিস্ট্যান্টকে ফটো পাঠিয়ে ধমকি দেয় যে যদি তুমি টাকা না আনো তাহলে তোমার সিক্রেটও আমার কাছে আছে, এগুলো আমি ওদেরকে দেখিয়ে দেব। এটি লোকটি চিন্তায় পড়ে যায় এবং তাকে হোজোয়ের ফোন নাম্বার দিয়ে দেয়। লোকটি হোজোইকে মেসেজ করে আবার ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, আর হোজোইও রাজি হয়ে যায় এবং এই ব্যাপারে কাউকেই বলে না। কিন্তু সি তার উপরে সন্দেহ হয়। সে তার বাবার সাথে কথা বলতে যাওয়ার সময় রিসেপশনিস্টকে হোজোয়ের ওপরে নজর রাখতে বলে যায়। বাবাও জানতে পেরে যায় যে হাও তার ছেলের ক্ষতি করতে চাইছে, তাই সে সিকে তাকে প্রোটেক্ট করতে বলে। এদিকে সির এক্স সির নামে যে রিউমার্স ছড়াচ্ছিল তার ব্যাপারে তার বাবা জানতে পেরে যায়, তাই সে এক্সের সাথে কথা বলতে যায় এবং তার সাথে অন্য মেয়েকে দেখে শকড হয়। তো মেয়েটি তাকে সব সত্যি কথা বলে দেয় যে ও আমাকে ভালোবাসে, সি কে নয়। এমনিতেই সি ওকে টাইম দিত না। বাবা রেগে গিয়ে তার উপরে চিল্লায় যে তুমি আমার মেয়েকে ধোকা দিলে, তারপরও তোমার মন ভুলল না, ওকে বদনাম করছো। সব রিউমার্স ফিরিয়ে নাও আর সবাইকে সত্যিটা বলো যে আমার মেয়ে কিছু করেনি, বরং তুমি ওকে ধোকা দিয়েছো। এতে সে মিথ্যা কথা বলে আর ঝামেলা করতে লাগে। আর তার গার্লফ্রেন্ডও তাদের আর্থিক অবস্থা, পেরেন্টসের রিলেশন নিয়ে উল্টাপাল্টা কথা বলতে লাগে। এতে বাবার হার্ট অ্যাটাক চলে আসে। এতে এরা তো ভয় পেয়ে যায় এবং অ্যাম্বুলেন্সকে কল করে ডাকে, আর ভয়ে হসপিটালে যায় না, বরং সির ফোন নাম্বার দিয়ে দেয়। এদিকে হোজোই চুপি চুপি অফিস থেকে বেরিয়ে চলে যায়, আর এইদিকে সি এসে তাকে না দেখতে পেয়ে গাড়ি নিয়ে বেরোয় তাকে খুঁজতে। তখন রাস্তায় হসপিটাল থেকে কল আসে যে তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। এতে সি ফেসে যায়। সে তার বন্ধুকে কল করে বলে হসপিটালে তার বাবার কাছে যেতে, আর নিজে হোজোইকে খুঁজতে যায়। এদিকে হোজোই মারামারি করতে একটি লোকেশনে পৌঁছে যায়, আর তখনই ওই হাও তার উপরে অ্যাটাক করে দেয়। আর প্রতিবারের মতন এবারও তাকে খুব করে মারতে থাকে এবং যেই তাকে ধাক্কা দেয় তো সে রডের উপরে পড়তে যাচ্ছিল কি সি এসে তাকে বাঁচায়, না হলে আজ তো হিরো শেষ হয়ে যেত। তারপর গুন্ডাটিকে খুব মারে। সে পুলিশকেও ইনফর্ম করে দিয়েছিল, তাই পুলিশ এসে লোকটিকে অ্যারেস্ট করে। তারপর সি বাবার কাছে যেতে লাগে, আর হোজোই তার বাবার কন্ডিশন জেনে রেগে যায় যে তোমার এখানে না এসে বাবার কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু সির জন্য এই জবটা খুবই ইম্পর্টেন্ট। এরপর সে তার বাবার কাছে আসে, তো বাবা আগে থেকেই অনেকটাই বেটার ছিল। হোজোইকে দেখে বাবা খুবই খুশি হয়। এরপর সির বন্ধু আলাদা করে হোজোইয়ের সাথে কথা বলে এবং তার প্রবলেম বলে যে ওর জন্য এই জবটা কেন এতটা ইম্পর্টেন্ট। ওর বাবা কিছুতে ইনভেস্ট করেছিল, যেটাতে লস হয়ে যাওয়ায় বাবা লোনে ফেসে গেছে। সেই আজ অব্দি সেই লোনের টাকাই শোধ করছে, তাই ওকে জব থেকে ফায়ার করো না, না হলে ও আর কোথাও জব পাবে না। হোজোই জানতে চাই যে ওদের কত টাকা লোন আছে, বাট সে এই ব্যাপারে কিছু বলে না। এগুলো শুনে হোজোইয়ের মন গলে যায়। সি এসে বলে 2 মিনিট ওয়েট করো, তারপর আমরা বাড়ি ফিরবো। বাট হোজোই বলে না, তোমার বাবার এখন তোমার দরকার, আমিও এখানেই থাকবো, কারণ সে যদি চলে যায় তাহলে সিও তাকে প্রোটেক্ট করতে চলে যাবে। হোজোই তার প্রতি কেয়ার দেখে সির কথাই শেষ হয়ে যায়। সে শুধুমাত্র তার দিকে তাকিয়ে থেকে যায়। এদিকে সির বাবা সির এক্সের ব্যাপারে ফোনে কাউরির সাথে কথা বলছিল যে সে সির ব্যাপারে মিথ্যা কথা রটিয়েছে, যেই কথাগুলো সি এবং হোজোই শুনতে পায়। তবে সি এই ব্যাপারে বাবার সাথে কোনো কথা বলে না। এরপর এরা দুজনাই তার বাবার রুমেই বেড লাগিয়ে শুয়ে পড়ে। সির বাবা হোজোইয়ের ওপরে ইমপ্রেস হয়ে যায়। পরের দিন রাতেও হোজোই এখানেই থাকতে চায়, বাট সি বলে এইসবের কোনো দরকার নেই, আমরা এক্ষুনি বাড়ি ফিরবো। বাট হোজোই তার কথা শোনে না আর বলে তোমার বাবার এখন তোমাকে দরকার। সি বলে তুমি কবে থেকে এতটা বুদ্ধিমান হয়ে গেলে। এরপর সির বাবা হোজোইকে হেল্প করতে যাচ্ছিল, তো হোজোই তাকে বেড থেকে উঠতেই দেয় না। তার ভালো ব্যবহার দেখে সি তো খুশি হয়ে যায়।
পরের দিন অফিসে সির মা সির সাথে দেখা করতে আসে। তো হোজইও তার সাথে কথা বলতে আসে। হোজইকে দেখেই মা তাকে জামাই বানিয়ে নেয়। মায়ের তো প্রথম দেখাতেই হোজইকে নিজের মেয়ের জন্য পারফেক্ট মনে হয়। এদিকে হোজই চকলেট নিয়ে যাচ্ছিল সির মায়ের জন্য, কিন্তু তার আগেই তার মা চলে গেছে। সি খুশি হয় যে হোজই তার মাকে রেসপেক্ট করছে এবং কথায় কথায় তার মা বাবার ডিভোর্সের কথাও বলে দেয়। হোজই তাকে রাগানোর জন্য বলে, তোমার মা তোমার থেকেও অনেক বেশি সুন্দর, তুমি তোমার মায়ের মতন একদমই হওনি। কিন্তু সির এতে কিছুই এসে যায় না, বরং সে চকলেটগুলো নিয়ে চলে যায়। হোজই অবাক হয় যে এত কিছু বলার পরও এই চকলেট নিয়ে কি করে চলে গেল। এদিকে ওই মেয়েটি ফ্যাং বৃষ্টির জন্য বাড়িতে যেতে পারছিল না, তাই সে সুযোগ বুঝে হোজইকে কল করে হেল্পের জন্য। এরপর হোজই এসে তাকে হোটেল রুম বুক করে দেয়। তারা রুমে ঢুকলে সি রুমের বাইরেই ওয়েট করছিল। এটা নোটিস করে হোজই সিকে দরজা খুলে দরজার সামনে দাঁড় করিয়ে দেয়, যাতে সে ভুল না বোঝে। তারপর ফ্যাংকে ঘরে থাকতে বলে বেরিয়ে যায়। হোজই ফ্যাংয়ের হেল্প করছে কারণ ফ্যাং তার সামনে গরিব হওয়ার খুব বেচারি হয়ে অ্যাক্টিং করেছিল। এদিকে ফ্যাংকে তার এজেন্টের সাথে দেখা যায়। অ্যাকচুয়ালি আমরা যাকে তার মা ভাবছিলাম সে আসলে তার মা নয়, বরং এজেন্ট, যে তাকে হেল্প করছে ধনী ছেলেদের সাথে সেটেল করার। এরপর ফ্যাং হোজইকে বারে বারে কল করছিল যে তুমি কোথায়, এবং সে আবারও বেচারি হওয়ার অ্যাক্টিং করে। এতে হোজই তার জন্য গিফট কিনতে যায় আর একটা দামি নেকলেস কেনে এবং সির উপরে ট্রাই করে আর বলে ওই মেয়েটি খুবই দুঃখী হয়ে আছে, কারণ আমরা ওকে একা ফেলে রেখে চলে এসেছিলাম, তাই সরি বলার জন্য গিফট কিনছি। সি বলে তোমার আমাকে এক্সপ্লেন করার কোনো দরকার নেই। সি বলে এক্সপ্লেন কোথায় করলাম, আমি তো তোমার সাথে কথা বলছি, তাছাড়া 24 ঘন্টা তো তুমি একমাত্র আমার সাথে থাকো। এরপর একজন বিজনেসম্যানের এন্ট্রি হয় যার নাম হলো লাং। সে সির হাই স্কুল বন্ধু, কিন্তু অনেকদিন ধরেই তাদের সাথে দেখা সাক্ষাৎ নেই, তাই সে কোনোভাবে তার বাবার নম্বর খুঁজে পায় এবং তার সাথে ডিনারে আসে আর সির ব্যাপারে জানে। তারপর হঠাৎ করে সির অফিসে আসে তার সাথে দেখা করতে। তারপর এরা কথাবার্তা বলে। লাই তার সাথে ফ্লার্ট করে আর তাকে বলে এই জবটি তুমি ছেড়ে দাও আর আমার বডিগার্ড হয়ে যাও। এদের দুজনকে হেসে হেসে কথা বলতে দেখে হোজই বিরক্ত হয়ে যায়, কারণ সে 15 মিনিট ধরে এদের উপরে নজর রেখেছিল। তারপর সে নিজের ধৈর্যের বাঁধ ভেঙে ওখানে চলে আসে আর বলে আমি বাইরে যাচ্ছি। সঙ্গে সঙ্গেই সি দাঁড়িয়ে যায় যে কোথায় যাচ্ছ, আমিও যাব। তারপর সে হোজইয়ের সাথে লাংয়ের পরিচয় করিয়ে দেয়। হোজই বাইরে যাবে কাজের জন্য এই বাহানা দিয়ে লাংকে ওখান থেকে ভাগিয়ে দেয়। তারপর সি বলে কোথায় যেতে হবে চলো, সে বলে অফিসে, বলে নিজের রুমে যেতে লাগে আর সবাইকে সির ফুলের সুনাম করতে দেখে রেগে গিয়ে সবাইকে চুপ করিয়ে দেয়। তারপর রুমে গিয়ে বসে যায়। এতেও তার মন ভরে না, সে সিকে কল করে লাংয়ের ব্যাপারে বদনাম করতে লাগে। এতে সি বিরক্ত হয়ে যায়। এখানেই সে থামে না, বাড়িতে এসে সি এবং আন্টি যেই ফুলগুলো সাজাচ্ছিল, তো এটা দেখে হোজই বলে ফুলগুলো বাইরে ফেলে দাও, আমার একদম পছন্দ হচ্ছে না। আন্টি তাকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। রাতে হোজই চুপি চুপি দেখতে আসে যে সি আবার লাংয়ের সাথে গল্প করছে কিনা, কারণ সে হেসে হেসে ফোন দেখছিল। তারপর তার ফোনটা কেড়ে নেয় যে দেখি তুমি কার সাথে এত হেসে হেসে কথা বলছো। আসলে ওখানে সি ছোটবেলাকার ফটো ছিল। এটা দেখে সেও স্মাইল করে, কিন্তু যেই জানতে পারে ফটোগুলো লাং পাঠিয়েছে তো তার মুড খারাপ হয়ে যায়। পরের দিন হোজই আসে ফ্যাংকে ওই নেকলেসটা দিতে। সে সবার সামনেই তাকে দামি নেকলেস গিফট করলে সবাই এটা দেখে অবাক হয়। হোজই চলে গেলে সবাই হোজইকে ফ্যাংয়ের গার্লফ্রেন্ড মনে করে আর খুবই জ্বলছিল। এতে ফ্যাং আরও মিথ্যা কথা বলে দেয় যে হোজই শুধু তার বয়ফ্রেন্ডই নয়, বরং তার ফিয়ন্সে। তারা খুব তাড়াতাড়ি বিয়েও করতে চলেছে। এটা শুনে ডিরেক্টরও খুশি হয়ে যায় এবং ফ্যাংকে মেন রোল দিয়ে দেয় আর তাকে হোজইয়ের সাথে বিয়ের শপিং করতে যেতে বলে, যেটা তারা রেকর্ড করবে। এতে ফ্যাং চিন্তায় পড়ে যায় যে এবার আমি কি করব, কি করে হোজইকে শ্যুটের জন্য মানাবো। এরপর সে তাকে মানিয়েও নেয়। এটা বলে যে আমার ড্রেস সিলেক্ট করতে আমাকে হেল্প করো, এটা আমার শুটিংয়ের অংশ, তবে এখন এটা রিহার্সেল চলছে, তাই ক্যামেরাম্যান এসেছে। কিন্তু হোজই বিরক্ত হয় যে শুট যখন তোমার হচ্ছে তাহলে এরা ক্যামেরা আমার মুখের ওপর কেন ধরেছে। ফ্যাং ড্রেস দেখতে যায় তো সি এবং হোজই চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। তারপর হোজই সিকে একটা ড্রেস দিয়ে ট্রাই করতে পাঠায়। সি যখন যাচ্ছিল তখন সে ফ্যাংকে ট্রায়াল রুমের মধ্যে কথা বলতে শুনে, যে ফোনে এজেন্টের সাথে প্ল্যানিং করছিল এই ব্যাপারে। এদিকে ক্যামেরা এখনো হোজইয়ের মুখের ওপরেই ছিল। এতে হোজই বলে দয়া করে তোমরা বসে যাও, যার শুট চলছে তার মুখের সামনে গিয়ে ক্যামেরা ধরো। ক্যামেরাম্যান বলে মানে আপনি ওর ফিয়ন্সে হন,
তো আমরা আপনার ফটো তুলবো না তো কি অন্য কাউরি ফটো তুলবো? হোজই শকড হয়ে যায় যে এটা তোমাকে কে বলেছে। এতে করে ফ্যাংয়ের সত্যিটা সে জানতে পেরে যায় যে ও সব জায়গায় এটাই তো লুটিয়ে বেড়াচ্ছে যে আপনি ওর ফিয়ান্সে, আর এখানে তো আপনাদেরই বিয়ের শুটিং চলছে। এটা শুনে সে রেগে যায় এবং সিকে নিয়ে চলে যাচ্ছিল আর ডাইরেক্ট বলে দেয় আমি ওর ফিয়ান্সে না। ক্যামেরাম্যান তখন সমস্ত সত্যি কথা তার ডিরেক্টরকে কল করে বলে দেয়। এতে ডিরেক্টর ফ্যাংকে সমস্ত রোল থেকেই বাদ দিয়ে দেয়। অফিসে এসে হোজই ফ্যাংকে কল করে অনেক কথা শোনায় যে তুমি আমার ভালো মানুষের সুযোগ নিয়েছো এবং তার সাথে সব সম্পর্ক ভেঙে দেয়। কিন্তু ফ্যাং লাস্টবার তার সাথে দেখা করতে চায় এবং তার জন্য সে বারবার তাকে জোর করতে লাগে। তাই হোজই রাজি হয় এবং সিকে নিয়ে যায় তার সাথে দেখা করতে। কিন্তু এখানে ফ্যাং এজেন্টের সাথে পুরো প্ল্যানিং করেই এসেছিল সিএকে ফাঁসানোর জন্য। সিএ আলাদা টেবিলে বসেছিল, তো ফ্যাং ইচ্ছা করে সিএকে ওয়াশরুমে নিয়ে যায়, যেখানে সে সিএকে হ্যান্ডব্যাগটা ধরতে দিয়ে ওয়াশরুমে যায়। ওখানে তার এজেন্ট ছিল, সে তাকে নেকলেস দেয়। তারপর ফিরে এসে ব্যাগ থেকে নেকলেস চুরি হওয়ার বদনাম দেয় সির ওপরে যে তুমি আমার নেকলেস চুরি করেছো কারণ তোমার কাছেই আমার হ্যান্ডব্যাগ ছিল। হোজই বলে ফালতু কথা বলো না, সে এরকম মেয়েই নয়। কিন্তু ফ্যাং ওখানে সিন ক্রিয়েট করে আর পুলিশকেও ডেকে ফেলে। সি বলে যদি তুমি মিথ্যা হও তাহলে আমি তোমাকে ছাড়বো না। এরপর পুলিশ এদেরকে নিয়ে যায় এবং এদের ইন্টারভিউ নেয়। তারপর সির সিকিউরিটি ডিপার্টমেন্টে কল করে সির নামে বদনাম লুটিয়ে দেয়। এটা হোজই জানতে পারলে ফ্যাংয়ের উপরে রেগে যায় যে তুমি কাকে জিজ্ঞাসা করে এগুলো করেছো, তুমি এইগুলো ইচ্ছা করে করেছো সিকে ফাঁসানোর জন্য। ফ্যাং বলে তুমি একটা সামান্য বডিগার্ডের জন্য আমাকে সন্দেহ করছো। বাট হোজই তাকে ভালো মতন কথা শুনিয়ে চলে যায়। কিন্তু সির উপর যেহেতু চুরির কেস চলছে তাই তাকে হোজইয়ের বডিগার্ড পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা শুনে হোজই রেগে যায় যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বডিগার্ড হিসেবে রাখবো না। কিন্তু এটা তাদের কন্ট্রাক্টে ছিল। সির মনে পড়ে যে তাদের সাথে একটি প্রেগনেন্ট লেডি ছিল যে তাদের সাথে ওয়াশরুমে গেছিল। তাই এরা সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে আসে আর এদিকে ওদিকে সার্চ করতে লাগে যে যদি ও ফেক হয়ে থাকে তাহলে কোনো না কোনো চিহ্ন তো ছেড়েই গেছে। আর তারা ডাস্টবিনে পেয়েও যায় ফ্যাংয়ের এজেন্টের নকল জিনিসপত্র। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে ডাকে, কিন্তু এখানে ক্যামেরা না থাকায় ইনভেস্টিগেট এখনো চলছিল। এরপর সির বদলে অন্য বডিগার্ডকে পাঠানো হয় আর সি জিনিসপত্র নিয়ে তার বাড়ি থেকে চলে যায়। এতে হোজই খুবই দুঃখী হয়। এরপর আন্টিও তাকে বকে যে তোমার ফালতু বন্ধুর জন্যই সিকে চলে যেতে হলো, আরো বানাও ওরকম বন্ধু। তখন নতুন বডিগার্ড বলে সির নাম ক্লিয়ার না হওয়া অবধি ও কোনো জব পাবে না, আর এখন স্যালারি পেতে হলে ওকে একাডেমির সমস্ত ট্রেনারের কাছে মার খেতে হবে, মানে সব স্টুডেন্টরা তার উপরে প্র্যাকটিস করবে। এটা শুনে হোজের মাথা খারাপ হয়ে যায় যে এটা আবার কেমন ধরনের নিয়ম, আমি গিয়ে বসের সাথে কথা বলবো। এদিকে সি চুপচাপ চলে আসে স্টুডেন্টের কাছে মার খেতে। অন্যদিকে হোজই তার বসের সাথে দেখা করে আর বলে আমি সিকে বিশ্বাস করি তাই ওকে পাঠিয়ে দিন। কিন্তু বস বলে ওর নাম ক্লিয়ার না হওয়া অবধি আমরা ওকে অ্যালাউ করতে পারবো না। হোজই এখান থেকে যেতে গিয়ে সিকে দেখতে পায় যার উপরে স্টুডেন্টরা প্র্যাকটিস করছিল। এটা দেখে সে রেগে যায় আর সবাইকে ওয়ার্ন করে যে কেউ যেন সির গায়ে টাচ না করে, না হলে আমি কাউকে ছাড়বো না। পরে সে তার বন্ধুর সাথে বসে ড্রিঙ্ক করে আর বলে সির এরকম অবস্থা আমার জন্য হয়েছে। বন্ধু তার আচরণে বুঝতে পেরে যায় যে হোজই সিকে পছন্দ করতে লেগেছে। এরপর হোজই একাডেমিতে অ্যাডমিশন নিতে যায় যাতে সে সির কাছে থেকে তাকে প্রোটেক্ট করতে পারে। এরপর প্র্যাকটিস করার সময় হোজই তো সিকে কষ্ট দিতেই চায় না, তাই সে খুব আস্তে আস্তে তাকে মারে এবং এমন অ্যাক্টিং করে যেন সে খুবই অসুস্থ হয়ে গেছে, যাতে ক্লাসও অফ হয়ে যায়। এদিকে লাংজি জানতে পারে সির জব চলে গেছে, তখন সে সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করে এবং এইসবে হোজইকে দোষী করতে লাগে। সি বলে এতে ওর কোনো দোষ নেই, বাট সে শোনে না, বরং হোজের অফিসে চলে আসে আর বলে এরপর যদি তুমি সির কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। হোজই ভাবে এর আবার কি হলো। এরপর হোজই তাড়াতাড়ি সিকে কাজে আনতে চায়, তাই ওই নেকলেসের নকল বানায়। তারপর ফ্যাংকে ডাকে আর তাকে সেটা দিয়ে বলে তোমার নেকলেস আমি পেয়ে গেছি, সি এটা চুরি করেনি, এবার তুমি ওর নাম ক্লিয়ার করো, না হলে ওর কেরিয়ার খারাপ হয়ে যাবে।
ফ্যাং চিল্লিয়ে বলে, এটাই তো আমি চাই। এইসব নাটক আমি ওকে ফাঁসানোর জন্যই তো করেছি, যাতে ও তোমার থেকে দূরে চলে যায়। তার মুখে সত্যি কথা শুনে হোজই শকড হয় যে কি বললে তুমি? ভদ্রভাবে কেসটা তুলে নাও, না হলে যদি পরে আমি কোনো প্রমাণ পাই তাহলে আমি তোমাকে ছাড়বো না আর তোমাকে সোজা জেলে পাঠাবো। এটা শুনে ফ্যাং ভয় পেয়ে যায় এবং হোজের সাথে পুলিশ স্টেশনে আসে কেসটা তুলতে। বাট বাইরে অলরেডি ফ্যাং এর এজেন্ট পুলিশের কাছে ধরা পড়ে গেছে, তা আবার নেকলেস সমেত। তাকে দেখে ফ্যাং ভয় পেয়ে যায় আর শির পায়ে বসে ক্ষমা চাইতে লাগে। যেহেতু শির ওপর থেকে কেসটা সে উঠিয়ে নিয়েছিল, তাই তারা ফ্যাং এবং তার এজেন্টকে ক্ষমা করে দেয় এবং তাকে সব জায়গা থেকে ব্লক মেরে দেয়। হোজোয়ের ডিসিশনে এরা শুধরিয়ে যায় যে হোজোই আমাদের লাইফ খারাপ হওয়া থেকে বাঁচিয়েছে। তাই ফ্যাং তার অ্যাক্টিং কেরিয়ার ছেড়ে বাবা মায়ের কাছে চলে যাচ্ছে। সিকে আবার হোজোয়ের বডিগার্ড বানানো হয়, তাই সে ফিরে আসাতে নতুন বডিগার্ড চলে যাচ্ছে। সিকে আসতে দেখে হোজোই খুশিতে তাকে কোলেই তুলে নেয়। এতে সি একটু নার্ভাস হয়ে যায়। হোজোয়ের আন্টি কোথাও গেছিল, তাই হোজোই সির জন্য কুকিং করে। এটা দেখে সি খুশি হয়ে যায় এবং তার হেল্প করতে আসে। হোজোই তাকে এপ্রেন্ট পরাতে আসে আর বলে, আমাদের দুজনকে একদম কাপেলের মতন দেখাচ্ছে। এটা তোমার রোমান্টিক সিন বলে মনে হচ্ছে না? সি অকওয়ার্ড হয়ে গিয়ে দূরে সরে যায়। এরপর এরা একসাথে ডিনার করে এবং ড্রিঙ্কও করে। সি ড্রাঙ্ক হয়ে যায় এবং উল্টাপাল্টা করতে লাগে। দুজনা একসাথে গল্প করতে করতে রাত কাটিয়ে ফেলে। পরের দিন সকালে আন্টি যেই বাড়িতে আসে তো এদের দুজনকে একসাথে শুয়ে থাকতে দেখে শকড হয়। সে যে জ্ঞান ফিরে তখন সে হোজোইকে পাশে দেখে তাড়াতাড়ি করে উঠে পালিয়ে যায় আর হোজোইয়েরও জ্ঞান ফিরে যায়। আন্টি এদের একসাথে দেখে খুবই খুশি হচ্ছিল। হোজোই তাকে ক্লিয়ার করে, আপনি যেরকম ভাবছেন আমাদের মধ্যে সেরকম কিছু হয়নি। আন্টি বলে, কিছু হয়নি তো কি হয়েছে, তাহলে করো, কারণ সে চাইছিল যে এরা দুজনে সেটেল হয়ে যাক। এরপর সির বন্ধুর বিয়েতে সে তাকে ইনভাইট করে। পার্টিতে সির এক্সও যাবে, তাই সে যেতে চাইছিল না। এদের কথা হোজোই শুনে নেয়। সে সিকে বলে, তুমি পার্টিতে আমার সাথে যাবে, তোমার ওকে জ্বালানো উচিত যে তুমি ওকে ছেড়ে অনেক ভালো আছো। সে মানা করছিল যে না আমি যাব না, কিন্তু হোজোই তার পেছনে পড়ে যায়। তারপর তাকে জোর করে মেকওভার করাতে নিয়ে আনে আর নিচে তার জন্য ড্রেস সিলেক্ট করে। সে রেডি হয়ে এলে তাকে দেখতে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে হোজোই আর চোখ সরাতেও পারে না। সি এই ড্রেসে আনকমফোর্টেবল ফিল করছিল, কারণ সে এরকম ড্রেস কখনোই পরেনি। তো ওই মেয়েটি বলে দেয় যে তোমার ড্রেস ও স্টাইলিং এই সমস্ত কিছু ডিসাইড করেছে, কিন্তু হোজোই এখনো তাকেই দেখছিল। এদিকে সির এক্স এবং তার গার্লফ্রেন্ডও এসেছিল। গার্লফ্রেন্ড সিকে জ্বলাতে চায়, কিন্তু এক্স তো ভয় পাচ্ছিল যে সি এসে তাকে ধরে আবার না পেটায়। এখন তাদের বন্ধুরা সি এবং এক্স এর রিলেশনের ব্যাপারে জানতো, কিন্তু এখন এক্স কে অন্য মেয়ের সাথে দেখে আর এক্সও তাকে ইন্ট্রোডিউস করায় যে এটা আমার ওয়াইফ। সবাই তো শকড হয় আর এখন সি ও হোজোইকে আসতে দেখে তাদের সাথে কথা বলতে চলে যায়। এতে এক্স এর ওয়াইফ তো রেগে যায়। আসলে এরা কিছুদিন আগেই বিয়ে করেছে। সি এবং হোজোইও বন্ধুদের সাথে জয়েন করে আর তখন ওখানে লাংও আসে। তাকে দেখে হোজোইয়ের আনন্দিত জল পড়ে যায়, মানে সে জেলাস হয়। সি যেখানে যেখানে যাচ্ছিল লাং তার পেছনে পেছনে যাচ্ছিল, তাই হোজোই তাকে ধরে নেয় যে কোথায় যাচ্ছ, বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। সে ইচ্ছা করে তাকে এটা ওটা কথা বলে বসিয়ে রাখে যাতে সে সির কাছে না যেতে পারে। লাংও এতে বিরক্ত হয়ে যায় যে এ আমার পেছন ছাড়ছে না কেন। সে ওয়াশরুমে যায় তো হোজোইও তার পেছনে পেছনে চলে যায়। সি হোজোইকে যেতে দেখে তার পেছনে যায়। ওয়াশরুমে সির এক্সও ছিল। এক্স ও লাং সঙ্গে সঙ্গে ওখান থেকে কেটে পড়ে, কিন্তু যেই হোজোই বাইরে আসে তো সিকে দেখে বলে, তুমি হয়তো দেখোনি ওয়াশরুমে কিরকম সিচুয়েশন তৈরি হয়েছিল, তোমার দুটো এক্স দাঁড়িয়েছিল। এরপর সির বন্ধুর বিয়ে স্টার্ট হয়। তারপর বিয়ে শেষ হতেই হোজোই কোনো অ্যানাউন্স করতে যেতে চাই যে আমি কিছু বলতে চাই। সির মনে হয় এ আবারও প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু এরকম হয় না, কারণ সে এখানে সিকে প্রপোজ করতে এসেছে। কারণ সে নিজের ফিলিংস বুঝতে পেরে গেছে যে সে সিকে ভালোবেসে ফেলেছে, তাই সবার সামনে সিকে প্রপোজ করে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। সবাই তো সিকে হ্যাঁ বলতে বলে, কিন্তু সি নার্ভাস হয়ে যায়। বাড়ি ফেরার সময় হোজোই বলে, তুমি আমার প্রপোজালের উত্তর দিলে না কেন। এতে সি অন্য কথা বলতে লাগে আর তাকে ক্লিয়ারভাবে অ্যান্সার দেয় না। এরপর হোজোইয়ের বাবার বন্ধু এদের কোম্পানির সাথে পার্টনারশিপ করতে আসে। লোকটির মেয়ের নাম হলো চ্যাং, যে খুবই রুড টাইপের মেয়ে। হোজোইয়ের বাবা হোজোইকে বলে চ্যাংয়ের সাথে ভালো ব্যবহার করতে,
তাই হোজোইকে তার সমস্ত কথা শুনতে হচ্ছিল। চ্যাং তাকে তার সাথে হোটেলে থাকতে বাধ্য করে যে আমি একা এখানে কিভাবে থাকবো, কিন্তু হোজোইয়ের সির জন্য চিন্তা হচ্ছিল, তাই সে তার জন্য নিজের সামনের রূপ বুক করে দেয়। কিন্তু চ্যাং নিজের বডিগার্ড যে একজন পুরুষ ছিল তাকেও সেই রুমে শিফট করে দেয়। এটা হোজোই জানতে পারলে খুবই রেগে যায় যে তুমি সেই সাথে থাকতে পারবে না। তো ঝামেলা করার জন্য চ্যাং চলে আসে যে তোমার জন্য যেমন তোমার বডিগার্ড ইম্পর্টেন্ট তেমনি আমার জন্য আমার বডিগার্ড ইম্পর্টেন্ট, তাই ও আমার রুমের সামনের রুমেই থাকবে। এবং সে বাধ্য করছিল সিকে তার বডিগার্ডের সাথে রুম শেয়ার করতে, কিন্তু হোজোই একদমই রাজি হয় না যে এ কারোর সাথে থাকবে না বলে তার হাত ধরে নিয়ে যায়। এতে চ্যাং প্রচন্ড জ্বলতে লাগে যে এ সিকে এতটা ইম্পর্টেন্স কেন দিচ্ছে। তাই সে নিজের বাবা এবং হোজোয়ের বাবার সামনে এসে সিন ক্রিয়েট করতে লাগে। ব্যাপারটা হ্যান্ডেল করতে হোজোয়ের বাবা সিকে বলে চ্যাংকে সরি করতে, যাতে তাদের কোম্পানিতে কোনো প্রবলেম না হয়। আর সি এতটাই ভালো ছিল যে সে কোনো দোষ না করেই সরি করে যে দেখো, যদি তোমার আমার কোনো আচরণে খারাপ লাগে তাহলে আমি ক্ষমা চাইছি। কিন্তু চ্যাং এতটাই বদমাশ ছিল যে সে তাকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু হোজোই তার ড্রিঙ্কটা খেয়ে নেয় যে ও ডিউটির সময়তে ড্রিঙ্ক করবে না। কিন্তু চ্যাং আবারও সির সামনে ড্রিঙ্ক রেখে বলে একে তো ড্রিঙ্ক করতেই হবে। সি ডাইরেক্ট না করে দেয় যে আমি অন ডিউটিতে ড্রিঙ্ক করি না। এটা শুনে চ্যাং রেগে গিয়ে তার মুখে জল ঢেলে দেয়, যার জন্য সির মাথা গরম হয়ে যায়। কিন্তু সে হোজোয়ের জন্য চুপ হয়ে যায়, না হলে সে একে ছাড়তো না। হোজোই সিকে নিয়ে ওখান থেকে কেটে পড়ে। এরপর হোজোয়ের বাবা ইনভেস্টিগেট করে জানতে পারে তাদের কোম্পানি থেকে যে টাকা চুরি হয়েছে আর হোজোয়ের উপরে যে অ্যাটাক করেছে তার পিছনে তার অ্যাসিস্ট্যান্টই দায়ী। এটা শুনে বাবা তো শকড হয়, কারণ সে অ্যাসিস্ট্যান্টকে খুবই বিশ্বাস করত আর নিজের সমস্ত সিক্রেট তার সাথে শেয়ার করত। সে তার সাথে কথা বলতে তার কেবিনে আসে, তো ততক্ষণে তার অ্যাসিস্ট্যান্ট কোম্পানি থেকে পালিয়ে গেছে। তবে বাবাও পুলিশ দ্বারা ইনভেস্টিগেট করে তার খোঁজ পেয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এরকম কেন করলে। সে বলে আপনি একজন মিথ্যাবাদী, সবাইকে নিজের প্রয়োজনে ইউজ করেন, কারণ হোজোয়ের বাবা একে প্রমিস করেছিল যে আমি আমার কোম্পানি তোমার নামে করে দেব, এবং এই বলে তাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছে। কিন্তু এখন সে তার কোম্পানি তার ছেলেকে দিচ্ছে। তবে শেষমেশ অ্যাসিস্ট্যান্ট অনেক ক্রাইম করাতে তাকে জেলে যেতে হয়, আর বাবাও বুঝতে পারে যে সে সবার সাথে অনেক খারাপ করেছে। এদিকে দেখা যায় হোজোই সিকে পটানোর অনেক চেষ্টা করে আর জানালাতে আই লাভ ইউ লিখে, আর অনেকবার তাকে পটানোর চেষ্টা করছিল যে আমি চাই তুমি আমার লাইফে সারা জীবন থাকো বলে তাকে হাক করে। তো সিও তাকে হাক করে, মানে সে তাকে অ্যাকসেপ্ট করেছে। এরপর হোজোই কোনো কাজের জন্য বাইরে যায়, তো সি তাকে ফলো করে। হোজোই গাড়িতে বসে তো দেখে ড্রাইভার হয় সেই অ্যাসিস্ট্যান্টের কাজিন, যে জেল থেকে ছাড়া পেয়ে চলে এসেছে হোজোইকে বিরক্ত করতে। এতে গাড়ির মধ্যেই এদের হাতাহাতি হতে লাগে, যার ফলে গাড়ি সোজা নিচে গিয়ে পড়ে। সি হোজোইকে ট্র্যাক করছিল, তাই তার পেছন পেছনে আসছিল। এদিকে ওই লোকটি গাড়ি নদীর ধারে নিয়ে আনে আর হোজোইয়ের ফটো তুলে তার বাবাকে পাঠিয়ে দেয় টাকা চাইতে। কিন্তু তখনই গাড়ি সরকিয়ে জলে যেতে লাগে। তখন সিও ওখানে চলে আসে আর গাড়ি জলে ডুবতে দেখে কোনো কিছু না ভেবেই জলে ঝাঁপ দিয়ে দেয়। হোজোইয়েরও জ্ঞান ফেরে এবং সে গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে। তখন সি এসে তাকে গাড়ি থেকে বাইরে বার করে। হোজোইয়ের প্রাণ তো সে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু সে নিজেই জলে ডুবে যায়। হোজোই এটা বুঝতে পেরে সে জলের ভিতরে যায় তাকে বাঁচাতে। এরপর দেখা যায় ওই লোকটির আবারও জেল হয় আর সি বেঁচে গেছিল। আর এখন সে সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড হয়ে গেছে আর জুনিয়রদের ট্রেনিং দিচ্ছে। কিন্তু ট্রেনিং চলাকালীন একটি মেয়ে গায়েব হয়ে যায়। এতে সি চিন্তায় পড়ে যায় আর তাকে খুঁজতে অফিসের ভেতরে আসে, কিন্তু ওখানে কেউই ছিল না। আর হঠাৎ করেই লাইট অন হয় আর সবাই এসে তাকে বার্থডে উইশ করে। আর বোঝা যায় এগুলো হোজোর প্ল্যান ছিল, যাতে সিকে এখানে অবধি আনতে পারে আর তাকে বার্থডে সারপ্রাইজ দিতে পারে। আর এখানেও সে আবারও তাকে প্রপোজ করে, যেটা ম্যারেজ প্রপোজাল ছিল। তবে এইবার সিও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে আর এখানেই এই কিউট লাভ স্টোরির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুব ভালো লেগেছে। ফিরেছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।